আচ্ছা, এখন আপনারা যদি খেয়াল করেন, এটা আমরা দেখতেছি এসডিকে ম্যানেজার আগে অন্যভাবে ছিল, আলাদা একটা উইন্ডো চলে আসতো। এখন যেহেতু অ্যান্ড্রয়েড ইনস্টিটিউটে জেডিকে ডিপেন্ডেন্সি বাদ দিয়ে দিছে, এই জন্য সরাসরি এখানে দেখায় আলাদা কোনো উইন্ডো ওপেন হয় না এসডিকে ম্যানেজারের। এখন অ্যান্ড্রয়েড ইনস্টিটিউট ইনস্টল করতে আপনার এসডিকে লাগে না, ডিফল্ট এসডিকে একটা দেওয়া থাকে ওপেন জেডিকে যেটা বলে। কারণ অ্যান্ড্রয়েডের সাথে তো ওরা ঝামেলা হয়েছে, শুনছেন তো সবাই, ওই জাভার যেটিকে নিয়ে আর কি। তো ওরাকল ক্লেম করছে যে ওরা ওদের কোড চুরি করছে, অ্যান্ড্রয়েড বলছে চুরি করে নাই। সবাই তো ক্লেম করতেই পারে যে ওরাকল কেস জিতে নেয় আর কি। মানে কেস না জিতলেও গুগল এখন আর জাভা জেডিকে ইউজ করে না টোটালি। অ্যান্ড্রয়েডে এখন ওপেন জেডিকে ইউজ করে, যেহেতু ওপেন জেডিকে ওপেন সোর্স, এটা যে কেউ ইউজ করতে পারে। এটাতে আবার সুবিধা হয়েছে কি, যারা অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করে, আগে অ্যান্ড্রয়েড স্টুডিওতে জেডিকে 1.6 পর্যন্ত সাপোর্ট ছিল, মানে নতুন জাভার যে ফিচারগুলো ওগুলো আসতো না অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো ওপেন জেডিকে এনরোল করার পর এখন আস্তে আস্তে জেডিকে লেটেস্ট যে ফিচারগুলো আছে এগুলা চলে আসতেছে জাভার অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে, এবং অ্যান্ড্রয়েডে কোড করার সময় আপনি এগুলো ইউজ করতে পারতেছেন। তো এটা অ্যান্ড্রয়েডের জন্য একটা বেটার অবশ্যই। তো এই ক্ষেত্রে আপনার জেডিকে এখন আর লাগে না, বিল্ট-ইন যেহেতু থাকে। এবং কোড রান করার সময় এখানে দেখেন অ্যান্ড্রয়েডের অনেকগুলো ভার্সনের কিন্তু জেডিকে দেওয়া আছে, এসডিকে সবগুলো ফাইল কিন্তু আমাদের দরকার নাই। কারণ অনেক সময় প্রচুর এসডিকে ফাইল, অনেকের ফোল্ডার ভারী থাকে। যে বেশিরভাগ সাইট যেগুলো সেগুলো হলো সিস্টেম ইমেজ। আপনি যদি ইমুলেটরে আপনার অ্যাপটা রান করতে চান, তো ইমুলেটর দেখতে অনেকটা মোবাইলের মতো মনে হয়, কিন্তু ওটা তো মোবাইল না, ওটা একটা সফটওয়্যার, সে রান করতেছে, মোবাইলের ফ্লেভারটা দিয়ে দিচ্ছে, ইমুলেশন করতেছে। তো এই ক্ষেত্রে মোবাইলে যা সফটওয়্যার আছে সবকিছু ওখানে থাকে না শুধু হার্ডওয়্যারটা। ওই সিস্টেম ইমেজ বা ওএস এর ফাইলগুলো একটু সাইজ বড়, এই জন্য আপনার এসডিকে এর মধ্যে যত বেশি ওএস থাকবে বা যত সিস্টেম ইমেজ থাকবে, আপনার এসডিকে সাইজ তত বড় হতে থাকবে। তো এই জন্য সবসময় যদি আপনার ধরেন ইমার্জেন্সি কোনো এসডিকে ফাইলের দরকার হয়, সব সিস্টেম ইমেজ দরকার নাই, তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা অ্যান্ড্রয়েডের ভার্সন টার্গেট করবেন। আপনার দরকার হলে আস্তে আস্তে আপনি সবগুলো অ্যান্ড্রয়েডের এসডিকে নামাইতে পারেন, কিন্তু প্রাইমারি লেভেলে কাজ শুরু করার জন্য যে কোনো একটা হলে এনাফ। তো সেই ক্ষেত্রে আপনি কোন ভার্সনটা টার্গেট করবেন ওটা ডিপেন্ড করে আপনার মোবাইলের ভার্সনের উপরে। আপনি যদি অ্যান্ড্রয়েডের স্মার্টফোন ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার মোবাইলের ভার্সন যেটা, ওই এসডিকেটা নামালেই বেটার, যাতে আপনি কোড করে আপনার মোবাইলে রান করতে পারেন। ধরেন আপনি শুধু অ্যান্ড্রয়েড 7-এর এসডিকেটা নামালেন, আপনার মোবাইল হলো ললিপপ বা কিটক্যাট, সেক্ষেত্রে 7-এর যে এক্সট্রা কোডগুলো আছে ওই অ্যাপ তো আপনার মোবাইলে চলবে না, কারণ আপনার মোবাইলে ওগুলো নাই। তো অ্যাপ তো আপনি টার্গেট হলে আপনার মোবাইলে রান করে যাতে দেখা যায় অন্তত অ্যাপটা কীভাবে কাজ হয়েছে। তো এই ধরনের ডিপেন্ডেন্সির কারণে আপনার তো কিটক্যাটের ইমেজ তো লাগতেছেই। তো এই জন্য আপনার মোবাইলের সাথে ম্যাচ করে যেটার সাথে আপনার ব্যালেন্স হয়, আপনি যে কোনো একটা ধরেন অ্যান্ড্রয়েডের ভার্সন সিলেক্ট করে রিলেভেন্ট ফাইলগুলো নামাবেন, যেগুলো আমার মিনিমাম দরকার। আচ্ছা, যেন আমরা যদি এখানে খেয়াল করি, এখানে আছে কি এসডিকে প্ল্যাটফর্ম, সোর্সেস ফর অ্যান্ড্রয়েড যে ভার্সন, এই দুইটা হলো মিনিমাম লাগবে আর কি। আপনি যে কোনো ভার্সন সিলেক্ট করলে ওইটার এসডিকে প্ল্যাটফর্ম আর সোর্স কোড। তো এসডিকে প্ল্যাটফর্মে আপনার কোডগুলো করার জন্য, আর অনেক সময় অনেক সাজেশন আসে, অটো কমপ্লিট কোড চলে আসে, তো ওগুলোর জন্য এই সোর্সগুলো লাগে আর কি। আর পরে যেগুলো দেখতেছেন এগুলো সব সিস্টেম ইমেজ। এই যে অ্যান্ড্রয়েডের যে ওএসটা আছে, যে এখানে দেখেন এক একটা কিন্তু এক এক ধরনের সিস্টেম আছে, কতগুলো হলো টিভি, ব্যান্ডেড, ওয়্যার বা স্মার্ট ওয়াচের। তা আমাদের এই কোর্সের মেইন ফোকাস থাকবে ফোন অথবা ট্যাবলেট। তো এই জন্য আমাদের টিভি বা স্মার্ট ওয়াচের সিস্টেম ইমেজের কখন দরকার নাই, এবং বাংলাদেশে নর্মালি ওই দুই প্ল্যাটফর্মের জন্য ডেভেলপমেন্ট তেমন একটা হয়ও না, কারণ ইউজার নাই। আপনার টার্গেট ইউজার তো থাকতে হবে যার জন্য আপনি অ্যাপ্লিকেশন বানাচ্ছেন। তো এখানে যে সিস্টেম ইমেজগুলো আছে দেখবেন অনেকগুলোর ক্ষেত্রে থাকতে পারে কিছু ইন্টেল, গুগল এপিআই মিক্স। তো আপনার তো যে কোনো একটা লাগবে সিস্টেম ইমেজ। তো এই ক্ষেত্রে আপনার ইন্টেলেরটা দিতে পারেন যদি আপনার প্রসেসর ইন্টেলের হয়। ইন্টেল না হলে আপনি অন্য যে কোনো একটা নিলে চলে, কিন্তু গুগল এপিআইটা নিলে বেটার। কারণ আপনি যদি গুগল রিলেটেড কোনো ফাংশনালিটি আপনার করতে চান আপনার অ্যাপের মধ্যে, যেমন ধরুন ম্যাপ অথবা লোকেশন অথবা অন্য যে কোনো কিছু, গুগল যে সার্ভিসগুলো প্রোভাইড করে, অনেক সময় দেখবেন মোবাইলে ওই রিলেটেড ফিচার ইউজ করতে গেলে একটা ওয়ার্নিং আসে যে গুগল প্লে সার্ভিস থাকতেই হবে, না হলে আপনি ইউজ করতে পারবেন না। তো এই জন্য আপনি যদি এই ধরনের কোনো অ্যাপ্লিকেশনে কোড করেন,
ইমুলেটরে যদি আপনি ইনস্টল করেন এবং ইমুলেটরে যদি প্লে সার্ভিস না থাকে তাহলে সেই কোড ওই ইমুলেটরে রান করবে না। এবং যেহেতু এটা ইমুলেটর, কোন ইমুলেটরগুলোতে প্লে সার্ভিস আছে কোনটাতে নাই এটা আপনি নাম দেখলে বুঝবেন। যেগুলোতে গুগল এপিআই লেখা আছে ওগুলোতে প্লে সার্ভিস সহ, আর যেগুলোতে শুধু নর্মাল ইন্টেল সেগুলোতে প্লে সার্ভিস নাই। আচ্ছা, ইন্টেলের ক্ষেত্রে আপনার এখানে দুইটা দেখবেন, একটা হলো শুধুমাত্র x86 আর একটা হলো 64 সহ। আপনার যদি 64 বিট হয় তাহলে 64টা নামালে বেটার, আর 32 বিট হলে আপনি নর্মাল যেটা আছে x86 ওটা নামাবেন। এটা হলো শুধুমাত্র একটা সিস্টেমের যে কোনো অ্যান্ড্রয়েডের মডেল যদি আপনি সিলেক্ট করেন, ভার্সন 7 হোক 6, 5, আপনি আপনার দরকার অনুযায়ী গুগল এপিআই এসডিকে প্ল্যাটফর্ম ছাড়া সিস্টেম ইমেজ যে কোনো একটা, এবং ওটা নামাবেন গুগল এপিআই যেটা আছে ওটা। এটা ছাড়া আরও কিছু ফাইল নামাতে, সেটা হলো এসডিকে টুলসের মধ্যে, যেমন অ্যান্ড্রয়েড এসডিকে বিল্ড টুলস, জিপিও ডিবাগিং টুলস এটা না হলেই চলে, তারপর ইমুলেটর, এসডিকে প্ল্যাটফর্ম, এসডিকে টুলস। আর ডকুমেন্টেশন লাগে, আপনি ধরেন অনেক সময় কোড করছেন, কোডের মেথডটা আসলে অ্যান্ড্রয়েড এসডিকে থেকে আসছে, কিন্তু এই কোডটা আসলে কি কাজে ইউজ হয় আমরা তো ডকুমেন্টেশন অনলাইনে দেখতেই পারি। তো ওটা ছাড়াও অ্যান্ড্রয়েডের মধ্যেও আপনি কোডে ক্লিক করলে সরাসরি ওইটার অরিজিনাল কোডের মধ্যে নিয়ে যায়, এবং উপরে অনেক সময় ডকুমেন্টেশন লেখা থাকে যে এই মেথডের প্যারামিটার এটা যাবে, এই মেথডটা এই কাজে ইউজ করায়। নর্মাল ডকুমেন্টেশন দেখে বুঝে আসলে কোডগুলো কি পারপাসে ইউজ করায়। তো ওটা যদি আপনি দেখতে চান তাহলে আপনার ডকুমেন্টেশনটা না রাখতে হবে আর কি। তো এখানে গুগল প্লে রিলেটেড অ্যাপ বানানোর জন্য গুগল প্লে সার্ভিসটা লাগবে। আর আপনি যদি আপনার মোবাইলে আপনার অ্যাপটা রান করতে চান, নেক্সাস এবং স্যামসাং মোবাইলের ক্ষেত্রে এই গুগল ইউজি ড্রাইভার যদি ইনস্টল করা থাকে তাহলে চলে। আবার বেশিরভাগ মোবাইলের ক্ষেত্রে হয় কি পার্সোনাল আলাদা ড্রাইভার ইনস্টল করতে হয় উইন্ডোজ ছাড়া বাকি ওএসগুলোতে ড্রাইভার লাগে না। ম্যাক এবং লিনাক্সে ড্রাইভার ছাড়াও আপনার মোবাইল ডিটেক্ট করে সে মোবাইলে ইউজি ডিবাগিং করতে পারে। শুধুমাত্র উইন্ডোজের ক্ষেত্রেই ড্রাইভার ইনস্টল করতে হয়, যে স্পেসিফিক যে মোবাইলের জন্য লাগে আর কি। তো বাকি এখানে যেটা আছে এটা হলো ইমুলেটর এক্সিলারেটর। এটা শুধুমাত্র একটা প্লাগ ইন, এটা আপনি সিলেক্ট করে অ্যাপ্লাই দিলে এটা ইনস্টল হবে না, এটা শুধু ডাউনলোড হয়। ডাউনলোড হয়ে একটা ফোল্ডার থাকবে, সেটা হলো টুলসে গিয়ে আপনার এক্সট্রাস নামে একটা ফোল্ডার পাবেন। এসডিকে যে ফোল্ডার আপনি রাখছেন ওই এক্সট্রাস ফোল্ডারের ভিতরে ইন্টেল নামে একটা ফোল্ডার থাকবে। ইন্টেল ফোল্ডারের ভিতরে এই ফাইলের ইএক্সি ফাইলটা আপনি পাবেন, HXL। এটা ম্যানুয়ালি তখন ডাবল ক্লিক করে ইনস্টল করতে হয়। আর এটা আপনি তখনই ইনস্টল করতে পারবেন যদি আপনার যে প্রসেসর ইউজ করেন প্রসেসর ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে। অনেক প্রসেসর আছে ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করে না যদি আপনার প্রসেসর ওল্ড মডেলের হয়ে থাকে। আর ভার্চুয়ালাইজেশন সাপোর্ট করলেও আপনার ভার্চুয়ালাইজেশন এনেবল থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি এনেবল থাকে তাহলে আপনি ক্লিক করলে একটা ওয়ার্নিং চলে আসবে যে এর ওয়ার্নিং আসবে, তখন ইনস্টল হয়ে যাবে নর্মাল যে কোনো সফটওয়্যার ইনস্টলেশনের মতো। নেক্সট ইয়েস দিবেন, এই যে এক্সিম ইনস্টল হয়ে গেছে। ধরেন ভার্চুয়ালাইজেশন আছে কিন্তু এনেবল করা নাই, সেক্ষেত্রে ওয়ার্নিং আসবে যে আপনার ভার্চুয়ালাইজেশন এখানে ডিটেক্ট করা আছে কিন্তু আপনার এনেবল করা নেই, আপনার বায়োস মোডে গিয়ে ওটা এনেবল করতে হবে। তো পিসি বুট করার সময় বায়োস সেটিংয়ে গিয়ে ওই ভার্চুয়ালাইজেশনটা এনেবল করতে হয়। আর এনেবল থাকলে তো কোনো ঝামেলাই নাই। আর যদি সাপোর্ট নাই করে মানে ভার্চুয়ালাইজেশন নাই, সেক্ষেত্রে তো কোনো অপশনই নেই, আপনি এটা ইউজ করতে পারবেন না। আপনার জেনিমেশন বা যে কোনো ইমুলেটর ইউজ করলেও প্রচুর সময় লাগবে, 10-15-20 মিনিট আপনার ওই ইমুলেটর চালু হইতে সময় চলে যাবে আর কি, ভোগান্তি বেশি। তো এরকম যদি কোনো ইউজার থাকেন, ধরেন আপনার প্রসেসর ব্যাকডেটেড, সেই ক্ষেত্রে বেটার অ্যাপ্রোচ হলে আপনার সরাসরি মোবাইলে রান করেন, ইমুলেটর ইউজ করার দরকার নেই। আপনার যদি মোবাইল থাকে আপনার ইমুলেটর না হলেও চলে, সিস্টেম ইমেজে আপনার নামানোর দরকার হইতেছে না। তো সিস্টেম ইমেজ নামানোর সুবিধা কি, ধরেন আপনার মোবাইল তো একটা নির্দিষ্ট ওএস, হয় কিটক্যাট বা ললিপপ বা যে কোনো একটা নির্দিষ্ট একটাই। তো আপনি যদি মাল্টিপল ওএস বা মাল্টিপল ডিভাইসে টেস্ট করতে হয়, একই সাথে তো আপনি 10-12টা ডিভাইস সবার পক্ষে পসিবল না। কোম্পানির ক্ষেত্রে হয়তো টেস্টিং ডিভাইস থাকতে পারে, কিন্তু পার্সোনালি এটা এক্সপেন্সিভ। তো আপনার এই ইমুলেটর আপনাকে ওই ফ্লেভারটা দিবে আর কি, যে আপনার যে অ্যাপটা বানাইছেন এটা এখন আপনি বানাইছেন আপনার মোবাইল ধরেন কিটক্যাটে, তো মার্শমেলো ডিভাইসে ইনস্টল করলে দেখতে কেমন লাগবে, নোগাটের ডিভাইসে ইনস্টল করলে দেখতে কেমন লাগবে, বা ট্যাবলেটে যদি আপনি একটা ইনস্টল করেন ট্যাবলেটে কিরকম দেখাবে, সব ধরনের ফ্লেভারটা আপনি ওই ইমুলেটরের মাধ্যমে পাবেন আর কি। তো এই সুবিধাটা ইউজ করার জন্য বেসিক রিকোয়ারমেন্ট হলো আপনার ভার্চুয়ালাইজেশন থাকতে হবে।
না হলে আপনার ক্ষেত্রে কষ্ট আর কি। চালু তো হবে ঠিক আছে, প্রচুর সময় ওখানে চলে যাবে। তো ডেভেলপমেন্টের বেশিরভাগ টাইমে যদি আপনার আইডি চালু করতে চলে যায়, আপনি কোড করবেন কেন? আচ্ছা, এগুলো হলো আপনার বেসিক টুল। আর যেগুলো সাপোর্ট রিপোজিটরি আছে, সাপোর্ট রিপোজিটরি এগুলো নামাইতে হবে। কারণ ধরেন মার্শমেলোতে একটা নতুন ফিচার আছে, ডিজাইন সুন্দর বা এক্সট্রা একটা কিছু, আপনার ওইখানে 1-2 লাইন লিখলে কোডটা ধরেন কাজ হয়ে যায়। আপনি লোয়ার ভার্সনে কোনো একটা কাজ করতে চাইছেন, ধরেন কিটকেটের কোনো ইউজারকে আপনি মার্শমেলোতে যে কাজটা করা যায় নতুন, সেম জিনিস আপনি দেখাতে চান, তো এরকম কোনো ফিচার দেখাতে হলে ওর ভার্সনে তো এটা নাই। তো সেই ক্ষেত্রে সাপোর্ট লাইব্রেরি আপনাকে এই সুবিধাটা দেয় যে আপনি মোটামুটি কাছাকাছি লেভেলের ফ্লেভারটা যাতে দিতে পারেন। তো সাপোর্ট লাইব্রেরিগুলো থাকলে এই সুবিধা আর কি, ব্যাকডেটেড যে ভার্সনগুলো আছে ওখানে লেটেস্ট অ্যান্ড্রয়েডের যে কনসেপ্ট, যে টেকনোলজি, ওগুলার সাপোর্টটা সে লাইব্রেরির মাধ্যমে দেয়। তার মধ্যে স্ট্যান্ডার্ড অনেক লাইব্রেরি ইউজ করি, তার মধ্যে বিল্ট ইন লাইব্রেরি হলো এইগুলো আর কি, সাপোর্ট লাইব্রেরি। ডিজাইনের জন্য একটা সাপোর্ট লাইব্রেরি আছে, আর নর্মাল ডেভেলপমেন্ট কোডের জন্য আরেকটা সাপোর্ট লাইব্রেরি আছে, এটা হলো অ্যাপকম কেট, বেশিরভাগ ক্ষেত্রে থাকে। তো এগুলা নামা নিতে হবে আর কি, বেসিক কোডিং করার জন্য আপনি যখন কাজ করবেন। তো আমরা যদি দেখি এখন নতুন বেসিক যে কোনো একটা প্রজেক্ট তৈরি করার সময়, এটা হলো প্রথম উইন্ডো আপনার প্রজেক্টের। তো এখানে আপনারা দেখতেছেন প্রথম ফিল্ডটা কি, পিছন থেকে মনে হয় দেখা যাচ্ছে না, ফিল্ড বেশি ছোট। হ্যাঁ, এখন এটা তো ম্যাক্সিমাইজ করার কোনো কিছু না, কারণ এটা টেক্সট ফিল্ড না। তো এটা ভিডিও রেকর্ড হচ্ছে, পরবর্তী একটু অ্যাডজাস্ট করে দেখে নিতে হবে আর কি। আপাতত শুধু একটা মোটামুটি আইডিয়া নিলে এইরকম এক জায়গায় একটা কিছু আছে, এটা বড় করার কোনো স্কোপ নাই তো। আচ্ছা, যাক, অ্যাপ্লিকেশন নেম যেটা, সেটা হলো আপনার আইডি ওপেন করলে আপনার প্রথম এটাই আসবে। যে কোনো নতুন প্রজেক্ট যদি আপনি শুরু করতে চান, আপনার অ্যাপ্লিকেশন নাম আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারেন, এটাতে কোনো রেস্ট্রিকশন নাই। একই নামে 4-5টা অ্যাপ্লিকেশন থাকতে পারে, কিন্তু যে জিনিসটা আপনার অ্যাপ্লিকেশনে ইউনিক হবে এবং প্লে স্টোর যে ইনফরমেশন দিয়ে আপনার একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপকে ডিফারেন্ট করে, সেটা হলো আপনার প্যাকেজ নেম। তো এখানে দেখেন আপনার অ্যাপ্লিকেশন নেমের পরে কোম্পানি ডোমেন আলাদাভাবে দেওয়া হয়। কোম্পানি ডোমেন হলে আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন, আপনার যদি কোনো কোম্পানির ইমেল আইডি থাকে, সেক্ষেত্রে আপনি ওই ইমেল আইডিটা এখানে লিখবেন। তো আইডি করে কি, আপনার অ্যাপ্লিকেশন নেম এবং কোম্পানি ডোমেন ইউজ করে সে একটা প্যাকেজ নেম সাজেস্ট করে, ওটাই যে ম্যান্ডেটরি তা না, আপনি আপনার ইচ্ছা মতো প্যাকেজ নেম দিতে পারেন। তো এটা দেওয়ার পর আপনি যদি অন্য কিছু অ্যাড করতে চান, এডিটে গিয়ে আপনি আপনার প্যাকেজ নেম দিবেন। কিন্তু যাই দেন, কথা হলো ওটা ইউনিক হতে হবে, অন্য একটা অ্যাপ্লিকেশনের সাথে কখনোই মিলতে পারবে না। যেমন কোম্পানি ডোমেনের কথা যদি আমরা চিন্তা করি, যদি কোনো একই কোম্পানির এমপ্লয়ি হয়, কোম্পানির সবার ডোমেন তো সেম হবে, তো সবাই তো আলাদা আলাদা অ্যাপ্লিকেশনে কাজ করতে পারে। সেক্ষেত্রে আমার প্যাকেজ নেম তো অবশ্যই সেপারেট হতে হবে, নাহলে তো সে মনে করবে যে ওই এক্সিস্টিং কোন একটা অ্যাপ্লিকেশনের আপনি আপডেট দিতে চাইতেছেন, যেহেতু দুইটা প্যাকেজ নেম একই। যদি আপনি আপডেট দেওয়ার জন্য ভেরিফাইয়ের যে ইনফরমেশনগুলো দিতে হয়, ওগুলো যদি দিতে পারেন তাহলে সে আপডেট নেবে, না হলে আপনার প্যাকেজ নেম যদি আলাদা না দেন তাহলে সে আর অ্যাকসেপ্ট করবে না। আর প্যাকেজ নেম আলাদা যদি হয়, ধরেন একই কোড একই অ্যাপ্লিকেশন, আপনি প্যাকেজ নেম শুধু চেঞ্জ করে আবার রান দিচ্ছেন, সেক্ষেত্রে তখন এটা সেপারেট একটা অ্যাপ্লিকেশন হিসেবে কাজ করবে, যেহেতু আগে যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়েছে ওটার সাথে এটা প্যাকেজ নেম মিল নাই। আচ্ছা, এখানে যে সি প্লাস প্লাস সাপোর্ট আছে, এটা অ্যাডভান্স লেভেলের কিছু অ্যাপ্লিকেশন করার সময় সি প্লাস প্লাস সাপোর্ট দিতে হয়। তো সি প্লাস প্লাস সাপোর্ট তখনই আপনার লাগবে যদি গ্রাফিক্স রিলেটেড বা ওপেন জিএল লাইব্রেরি ইউজ করে আপনি কিছু কাজ করেন, প্রসেসিং হাই লেভেলের, সেক্ষেত্রে তখন এই সি প্লাস প্লাস সাপোর্ট দিতে হয়। তো এটা সিলেক্ট করলে নর্মাল এসডিকে দিয়ে কিন্তু আপনার কোড হবে না, যেহেতু সি প্লাস প্লাস সাপোর্ট দিতেছেন, আপনার আলাদা এক্সট্রা কিছু এসডিকে দরকার। তো সেটার জন্য আপনার এসডিকে টুলসে দেখবেন এনডিকে নামে একটা অপশন আছে এবং সিমেক আছে, এই দুইটা নামে নিতে হবে, তাহলে আপনার সি প্লাস প্লাসের সাপোর্টটা দিতে হবে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে। আর আপনারা কাজ করার সময় আপনাদের যে পিসিতে আপনি কাজ করেন, আপনার পিসির নির্দিষ্ট কোনো একটা ফোল্ডারে আপনি প্রজেক্ট লোকেশন দিয়ে আপনি আপনার এই প্রজেক্টটা সেভ করে রাখবেন। আচ্ছা,
এরপরে যে উইন্ডোটা আসছে সেটা হলো টার্গেট অ্যান্ড্রয়েড ডিভাইস। তো যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার সবার আগে যেটা ঠিক করতে সেটা হলো টার্গেট অ্যান্ড্রয়েড ডিভাইস। আপনার ডিপেন্ড করে আপনার অ্যাপ কজন ইউজ করতে পারবে। ধরেন আপনার যদি টার্গেট থাকে আপনি মানে সোশ্যাল পুরা যে কোনো একটা ইস্যু নিয়ে আপনি কাজ করতেছেন সাধারণ মানুষের জন্য, মানে গ্রামের অঞ্চলে যারা আছে সবাই আপনার অ্যাপ ইউজ করবে, করলে সুবিধা হবে, এরকম কোনো টার্গেট যদি থাকে আপনার সবার আগে চিন্তা করতে হবে সাধারণ মানুষ কোন ধরনের মোবাইল ইউজ করে, তার মোবাইলে যদি অ্যান্ড্রয়েড থাকে তাহলে এভারেজ কোন ভার্সনটা থাকার সম্ভাবনা বেশি। সাধারণ মানুষ বেশি ক্ষেত্রে দেখবে মার্কেটে যে লোয়েস্ট মডেলটা আছে ওটা এভারেজ থাকতে পারে, যেমন কিটক্যাট বা ললিপপ অথবা সামথিং। কিন্তু আপনি যদি এমনভাবে কনফিউশন করে রাখেন যে নুগাট ছাড়া আপনি নিচে সাপোর্ট দিবেন না, সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার ম্যাক্সিমাম ইউজার কিন্তু আপনার রেঞ্জের বাইরে চলে যাইতেছে, কারণ তারা আপনার অ্যাপ ইউজ করতে পারতেছে না আপনার ভার্সন লিমিটেশনের কারণে। তো এই জন্য মিনিমাম এসডিকে সিলেক্ট করতে হয় আপনার টার্গেট ইউজার দেখে, তারপর আপনি এটা সিলেক্ট করবেন। তো এগুলো হলো বেসিক কিছু টেমপ্লেট দেওয়া আছে অ্যান্ড্রয়েডের। তো ওই টেমপ্লেটগুলো সিলেক্ট করলে আমাদের কিছু কোড সে কমায় দেয়, অনেক কিছু কোড অটো জেনারেট করে দেয়। কিন্তু প্রাইমারি লেভেলে যখন আপনি প্রথম প্র্যাকটিস করতেছেন তখন এই অটো জেনারেট টেমপ্লেটগুলো ইউজ না করাটা বেটার, কারণ আপনি ইউজ করলে কিছু কোড জেনারেট হবে যদি আপনি না বুঝেন, মানে কোডের ইয়ার মধ্যে হারাই যাবেন আর কি। অনেক কোড চলে আসে, কোনটা কি কারণে আমি ইউজ করব, কোথায় চেঞ্জ কোনটা করতে হবে, প্রথম দিকে এতটা ধারণা থাকবে না। তো আস্তে আস্তে যদি আপনি স্ক্র্যাচ থেকে কোড করা শুরু করেন, এক সময় গিয়ে যখন আপনি বুঝবেন যে এই কোডটা আসলে এইভাবে মডিফিকেশন করলে এই ফিচারটা তার হয়, তখন হয়তো আপনার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সময় কমানোর জন্য আপনি কোনো টেমপ্লেট ইউজ করতেছেন যে আমার এখন ইমিডিয়েট কোনো একটা কাজ করতে হবে, আমি টেমপ্লেট সিলেক্ট করে তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলতেছি, ওই ক্ষেত্রে করলে বেটার। কিন্তু লার্নিং এর জন্য সবসময় এই এমটি অ্যাক্টিভিটি যেটা আছে স্ক্র্যাচ থেকে কাজগুলো করাটা শেখার জন্য ভালো আর কি। এটা হলো আপনার অ্যাক্টিভিটি তৈরি করার জন্য উইন্ডো। অ্যাক্টিভিটি জিনিসটা কি এটা নিয়ে আপাতত আমরা আলোচনা করবো না, যখন অ্যান্ড্রয়েডের ক্লাস শুরু হবে তখন ডিটেলস হবে। শুধু আমরা নেমিং কনভেনশনের ক্ষেত্রে বলে রাখি যে অ্যাক্টিভিটি হলে আপনার যে কাজগুলো আপনার মোবাইল হ্যান্ডেল করে, যে প্রসেসগুলো, ওইটা যে ক্লাসের ডেফিনেশন থাকে ওই ক্লাসটাই। তো এখানে নামের ক্ষেত্রে কিছু কনভেনশন আছে, যেটা হলো আপনার যেই ধরনের কাজ সে করতেছে ওই নামটা আপনার অ্যাক্টিভিটির নামের মধ্যে থাকতে হবে। ধরুন একটা অ্যাক্টিভিটির কাজ হলো সে লগ ইনের কাজটা করে, মানে অ্যাপ্লিকেশনের লগ ইনের উইন্ডো, তো আপনার অ্যাক্টিভিটির নাম হওয়া উচিত লগ ইন অ্যাক্টিভিটি। অথবা আপনার অ্যাপ্লিকেশন যদি থাকে স্টুডেন্ট ডাটাবেসের একটা অ্যাপ্লিকেশন বানাতেছেন অ্যাড নিউ স্টুডেন্ট, তো আপনার অ্যাক্টিভিটির নাম থাকবে অ্যাড নিউ অ্যাক্টিভিটি বা অ্যাড নিউ স্টুডেন্ট অ্যাক্টিভিটি, মানে যে ধরনের কাজ যাই করে অন্তত অ্যাক্টিভিটির নামটা দেখে যাতে বোঝা যায় এই অ্যাক্টিভিটির ভিতরে আসলে কোন কাজটা করা হয়েছে। কারণ আপনি যদি এবিসিডি দিয়ে অ্যাক্টিভিটির নাম লেখেন, অ্যাক্টিভিটির কাজ করবে, ওটাতে তো প্রবলেম নাই। পরবর্তীতে ধরেন কোডে চেঞ্জ বা আপডেট যদি করতে হয়, অন্য কেউ বা আপনিও যদি কাজ করতে আসেন, আপনি কোড দেখে বুঝবেন না যে কোন কোডে কি লেখা হয়েছে। কারণ যখন আপনি কোড করতেছেন ধরেন এবিসিডি দিয়ে, এই মুহূর্তে আপনার খেয়াল আছে এ মানে কি, বি মানে কি, সি মানে কি। 3 মাস পরে আপনি যদি আপনার কোড দেখেন, আপনি তো বুঝবেন না কোনটার আসলে মিনিং কি ছিল বা কি কারণে আপনি ইউজ করছিলেন। তো লাইন বাই লাইন প্রত্যেকটা বুঝে তারপরে চেঞ্জ করা এরকম পসিবল হয় না। ওগুলো তখনই পসিবল হয় যখন আপনার কোড ছোট থাকে। অ্যাপ্লিকেশন যখন তৈরি করা শুরু করবেন আপনার কোড লাইন প্রচুর ক্রস করবে, 200-300 লাইন 400 লাইনও থাকতে পারে এক একটা অ্যাক্টিভিটির ভিতরে, পুরো প্রজেক্টে বাদ দিলাম। তো ওই ক্ষেত্রে আসলে ওইভাবে কোড মেনটেন করা হিউম্যানলি পসিবল না। আপনার কোড যদি প্রপার কনভেনশন অনুসারে আপনি লেখেন তাহলে যে কেউ আপনার কোডটা দেখে বুঝতে পারবে এবং ম্যানেজ করতেও সুবিধা। আর জেনারেট লেআউট হলো এই অ্যাক্টিভিটিতে হলো যে প্রসেস করতেছে ওই ক্লাস, যে লেআউটটা আপনার একটা রাখবে, যে ডিজাইনটা বা যা আপনি দেখেন যে একটা বাটন বা একটা ইমেজ অথবা টেক্সট। তো অ্যান্ড্রয়েডের লেআউটগুলো এক্সএমএল ফাইল দিয়ে মেনটেন করা হয়। অ্যাক্টিভিটি হলো জাভা ক্লাস, লেআউট হলো এক্সএমএল ফাইল। তো এক্সএমএল ফাইলের ক্ষেত্রে নেমিং কনভেনশন হলো সব ছোট হাতের, বড় হাতের কোনো থাকতে পারবে না, এবং ছোট বড় কম্বিনেশন করে আপনি লিখতে পারবেন না। যদি আলাদা আলাদা ওয়ার্ড থাকে আপনার আন্ডারস্কোর দিয়ে এখানে ওয়ার্ডগুলো সেপারেট করতে হবে। যেমন অ্যাড নিউ স্টুডেন্ট যে অ্যাক্টিভিটিটা ছিল ওটা যদি কোনো লেআউট করতে হতো আপনার এরকম অ্যাক্টিভিটি আন্ডারস্কোর অ্যাড আন্ডারস্কোর নিউ এরকম দিয়ে প্রত্যেকটা আলাদা করে লিখতে হবে। তো এটা হলো নেমিং কনভেনশন আর কি। আপনি আপনার মতো করতে লিখতে পারেন, ঠিক আছে,
যাতে অন্তত লেআউটটা দেখে বোঝা যায় যে এই লেআউটে আসলে কোন ডিজাইনটা আছে। কারণ আপনার যদি কখনো চেঞ্জ করতে হয়, প্রচুর অ্যাপ্লিকেশনে অনেকগুলো অ্যাক্টিভিটি, লেআউটে অনেকগুলা, খুঁজতে খবর হয়ে যাবে যে কোন লেআউটে আসলে কোন কাজটা হইতেছে, আমার কোথায় চেঞ্জ করার দরকার। আর যে সাপোর্টের যে কথাটা বললাম, এটা হলো এই ব্যাকওয়ার্ড কম্পিটিবিলিটি। এটা যদি চেক করে থাকে আপনার অ্যাক্টিভিটি সাপোর্ট মেনটেন করে কাজগুলো করবে, ওই লাইব্রেরিটা ইউজ করবে আর কি। মানে যাতে আপনার লেটেস্ট ভার্সনের ফিচারগুলো ব্যাকডেটেড ভার্সনে আপনি দিতে পারেন। তো এটা হলো বেসিক একটা অ্যাক্টিভিটি শুরু করার প্রাইমারি লেভেলের কাজ। তো এটা দিলে তারপরে গ্রেডের বিল্ড হওয়া শুরু করবে আর কি। তো এই গ্রেডের বিল্ড কতক্ষণ লাগে এটা ডিপেন্ড করে আপনার প্রসেসরের উপরে। প্রসেসর যদি স্লো হয় তাহলে এটা বিল্ড করতে বেশি সময় লাগবে। আর প্রতিবার কোড করার পর তো অনেক সময় অনেকে রান দেয় যে আমার কোড তো চেঞ্জ করলাম, এখন দেখি অ্যাপ্লিকেশনটা কি অবস্থায়। ওই সময় কিন্তু একটা গ্রেডের বিল্ড হয়। তো ওই ক্ষেত্রেও যে সময়টা নেয় সেই সময়টা ডিপেন্ড করে আপনার প্রসেসরটা একটা ইস্যু অবশ্যই, আর টোটাল কোডে কতটুকু চেঞ্জ করছেন। ধরেন আগে যখন প্রথমবার আপনি রান দিছিলেন তখন কোডের মধ্যে 2টা মেথড ছিল, পরে যখন আপনি রান দিতেছেন এখন 10টা মেথড আছে, এক্সট্রা মেথড আছে 8টা। তো এপিকে ফাইল যেটা আগে জেনারেট হয়েছিল ও তো এখন জানেন 8টা মেথড কি, 8টা মেথড কি কাজ করতেছে। তো ওরাতে জানাতে হবে, বিল্ড করে তো একটা ফাইল তৈরি করতে হয়। তো এই জন্য ওই বিল্ডের জন্য সময় বেশি লাগে। কোডে যত বেশি চেঞ্জ থাকে অ্যাপ্লিকেশন বিল্ড করতে সময় তত বেশি লাগে। এক্লিপসে অ্যান্ড্রয়েড ডেভেলপ করছেন আগে, এমন কি আছেন এখানে? আচ্ছা, তো এক্লিপসের ক্ষেত্রে যারা দেখছেন এক্লিপসের যে বিল্ড সিস্টেম ইউজ করতো সেটা হলো অ্যান্ট বিল্ড সিস্টেম। এখন যেটা ইউজ করা হয় সেটা হলো গ্র্যাডেল। অ্যান্ড্রয়েড স্টুডিওতে গ্র্যাডেল ইউজ করে, তার মানে এই না যে গ্র্যাডেল শুধুমাত্র অ্যান্ড্রয়েডের কাছে ইউজ করা হয়। গ্র্যাডেল এটা একটা বিল্ড সিস্টেম ছাড়া কিছু না, গ্র্যাডেলের সাথে অ্যান্ড্রয়েডের তেমন কোনো সম্পর্ক নাই। গ্র্যাডেল আরও অনেক ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিভিন্ন প্রজেক্টে বিল্ডেও ইউজ করা হয়। তো ওই বিল্ড সিস্টেমটাই অ্যান্ড্রয়েড এই অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে তার কাজের জন্য সে ইউজ করছে। আচ্ছা, তো আমরা যদি বেসিক স্ট্রাকচারটা দেখি একটা প্রজেক্টে যেটা থাকে, প্রথম হলো ম্যানিফেস্ট, এবং এটা হলো অ্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা। একটা অ্যাপ ইনস্টল করলে সবার আগে সিস্টেম এই ম্যানিফেস্ট ফাইল চেক করে যে অ্যাপের মধ্যে কয়টা অ্যাক্টিভিটি আছে, কয়টা পারমিশন চাইতেছে, বা ব্যাকগ্রাউন্ড প্রসেস আছে নাকি না। এই ম্যানিফেস্ট ফাইলে সব ইনফরমেশনগুলো থাকে। তো এই যে ইন্টেন্ট ফিল্টার ট্যাগটা দেখতেছেন, এটা হলো আপনার ডিটারমাইন করে আপনার কোন অ্যাক্টিভিটি লঞ্চ স্ক্রিন হিসেবে কাজ করবে। তো আমরা তো একটা স্ক্রিনের পর একটা স্ক্রিন আসে অ্যাপ ইউজ করার সময়, কিন্তু প্রথমবার যখন আমি অ্যাপটাতে ক্লিক করি যে কোনো একটা স্ক্রিন তো লঞ্চ হয়। কারণ এখন পর্যন্ত অ্যান্ড্রয়েডে মাল্টিপল স্ক্রিন একটা অ্যাপ্লিকেশনের অ্যাট এ টাইম সাপোর্ট করে না। একই সাথে 2টা স্ক্রিন কখন আসবে না একটা অ্যাপ্লিকেশনের, সামনে হয়তো আসতে পারে, ওই ক্ষেত্রে অল্টারনেট কোনো ব্যবস্থা আসলেও আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত বর্তমানে যে কোনো একটা আসে। তো এই ক্ষেত্রে আপনার যদি কখনো কোড করার সময় 2-3টা অ্যাক্টিভিটিতে এরকম এই ট্যাগটা থাকে, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ক্র্যাশ করার একটা সম্ভাবনা আছে। কারণ সিস্টেম কনফিউজ হয়ে যাবে যে কোন অ্যাক্টিভিটি বাদ দিয়ে কারে সে লঞ্চ করবে। কারণ একই সাথে তো সে 3টাকে লঞ্চ করতে পারবে না, যে কোনো একটাকে সে লঞ্চ করবে। তো আপনি যদি বলেন 3টাকে লঞ্চ করতে, সেক্ষেত্রে সে সিদ্ধান্ত নিতে পারে না, অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে বসে থাকে। তো অ্যাপ্লিকেশন রিলেটেড যে পারমিশনগুলো নেওয়া হয়, যেমন ইন্টারনেট ইউজ করা, ফোন কন্ট্যাক্ট অ্যাক্সেস করা, অথবা আপনি চাইতেছেন আপনার লোকেশন ট্র্যাক করবে, তো রিলেটেড সব পারমিশন লেখা হয় এই প্যাকেজ ট্যাগের পরে, এই জায়গায় অ্যাপ্লিকেশন ট্যাগের বাইরে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাপ্লিকেশনে বিভিন্ন ধরনের পারমিশন ইউজ করব, ওটা সমস্যা নাই। আর অ্যাক্টিভিটি ছাড়াও আরও কিছু কম্পোনেন্ট আছে যেগুলো এখানে লিখতে হয়, সেগুলো হলো সার্ভিস, ব্রডকাস্ট রিসিভার। তো এই মেজর কম্পোনেন্টগুলো সিস্টেমকে জানাতে হয় যে আমার এই সিস্টেমে ব্যাকগ্রাউন্ডে একটা প্রসেস চলতেছে বা ব্রডকাস্ট রিসিভার আছে। তো সার্ভিস বা ব্রডকাস্ট রিসিভার এই 2টা জিনিস কি, তারপরে এটা পরবর্তীতে আলোচনা করবো অ্যান্ড্রয়েডের যখন আমাদের এই রিলেটেড কনসেপ্টগুলো আসবে। তো এটা হলো আপনার ম্যানিফেস্ট ফাইলের বেসিক একটা কনফিগারেশন। তো আপনার দরকার অনুযায়ী আপনি আপনার নাম, আইকন, আপনার থিম এগুলো চেঞ্জ করে আপনি এখানে শুধু কল করবেন। তো পুরো অ্যাপ্লিকেশনের কনফিগারেশনটা এই ম্যানিফেস্ট ফাইল থেকে কন্ট্রোল করা হয় আর কি। এবং আপনি যদি ধরেন একটা অ্যাক্টিভিটি বানাইছেন কোডের মধ্যে, এবং আপনি এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটিতে যাইতেছেন নর্মালি, কিন্তু ম্যানিফেস্ট ফাইলে ওই অ্যাক্টিভিটির ইনফরমেশনটা দেওয়া নাই, সিস্টেম জানলো না যে ওই নামে কোনো একটা অ্যাক্টিভিটি আছে। যখন আপনি কোডের মাধ্যমে এখান থেকে ওখানে যাওয়ার চেষ্টা করতেছেন, এবং সিস্টেম যখন চিনতেছে না ওই অ্যাক্টিভিটিকে, সিস্টেম তখন ক্র্যাশ করবে। সিস্টেম বলছে ওই অ্যাক্টিভিটির নামে কোনো অ্যাক্টিভিটি নাই, কারণ যেহেতু ম্যানিফেস্ট ফাইল আছে তার ইনফরমেশনটা দেওয়া নাই।
এই জন্য যে কোনো অ্যাক্টিভিটি যদি আপনি ম্যানুয়ালি কখনো নিয়ে আসেন, তো সেক্ষেত্রে ম্যানিফেস্ট ফাইলে অ্যাক্টিভিটিটা দিয়ে দিতে হয়। যদি আমরা অ্যান্ড্রয়েডের অটো এই মেনু অপশন ইউজ করে যে এখানে ক্লিক করে অ্যাক্টিভিটি ক্রিয়েট করলাম, সেক্ষেত্রে আমাদের দিতে হয় না, কারণ আইডি নিজেই অটো অ্যাড করে দেয়। কিন্তু যদি আমরা একটা ক্লাস লিখে ওটাকে অ্যাক্টিভিটিতে কনভার্ট করে তারপরে ইউজ করি, সেই ক্ষেত্রে তখন আমার লাগবে আর কি। অথবা অন্য কারো প্রজেক্ট থেকে একটা অ্যাক্টিভিটি কপি করে আমি বসালাম, যে অ্যাক্টিভিটি কাজ করছে আমি এটা ইউজ করবো, সেই ক্ষেত্রে তো কোড জানলো যে অ্যাক্টিভিটি একটা আছে, সিস্টেম তো আর জানে না। এই জন্য সিস্টেমকে জানাইতে হবে আর কি আপনার অ্যাক্টিভিটি যেটা আছে। আচ্ছা, তো এখানে আপনার জাভা যে ফোল্ডারটা আছে, জাভা ফোল্ডারের ভিতরে এই প্যাকেজ নেমের ভিতরে আপনার একটা অ্যাক্টিভিটি থাকে। তো যে কোনো প্যাকেজ আপনার সুবিধা অনুযায়ী সাজানো যায়। তো অ্যাপ্লিকেশন আর্কিটেকচারে বিভিন্নভাবে প্যাকেজিং করার কনসেপ্ট প্রচলিত আছে, যেমন এমভিপি, এমভিপিএম। তো সবচেয়ে ইজি যেটা হয় সেটা আপনার যে জায়গায় কাজ করবেন বা আপনার ফ্রেন্ড সার্কেলে যাদের সাথে আপনি কাজ করবেন, যেভাবে আপনার কোডটা বুঝতে সুবিধা হয় ওইভাবে সাজানো। যেমন আপনি চাইলে আপনি অ্যাক্টিভিটি যতগুলো আছে সবগুলো একসাথে রাখতে পারলেন, ফ্র্যাগমেন্ট যতগুলো বা নর্মাল জাভা ক্লাস যেগুলো সেগুলো একসাথে, মানে প্যাটার্ন অনুযায়ী প্যাকেজ করে রাখবেন, যাতে যে কেউ দেখলে সহজে আপনার খুঁজতে পারে যে কোন জায়গায় কোন ধরনের ক্লাসগুলো আছে। মানে চেঞ্জ করার জন্য যাতে পুরো প্যাকেজ একদম প্রত্যেকটা ফাইল ওপেন করে করে যাতে অন্তত খুঁজতে না হয়। আমার সবগুলো সেপারেট ভাবে বক্সিং করা থাকলো, আমার যখন যেটা দরকার আমি ওই রিলেটেড বক্সে গিয়ে খোঁজা শুরু করলাম। আর এখানে দেখবেন এক্সট্রা দুইটা প্যাকেজ দেওয়া আছে, একটা হলো অ্যান্ড্রয়েডের ইউনিট টেস্টিং এর জন্য বা ইউআই টেস্টিং যাই বলেন, অ্যান্ড্রয়েড রিলেটেড যে টেস্টিং গুলো আছে, আর আরেকটা হলো জাভার যে ইউনিট টেস্ট করার জন্য। তো এখানে গ্রেডেলের মধ্যে লাইব্রেরি দরকার যেগুলো সেগুলো দেওয়া আছে। আমরা পরবর্তীতে কোনো এক সময় দেখবো যে কিভাবে টেস্টিং গুলো ইউজ করা যায়, ইউআই টেস্টিং এবং জাভার যে ইউনিট টেস্টগুলো। আচ্ছা, এখানে যে ফোল্ডারটা আছে সেটা রিসোর্স। এখানে দেখবেন ড্রয়েবল, লেআউট, মিপম্যাপ আর ভ্যালুস দেওয়া আছে, 4টা ফোল্ডার। ড্রয়েবল ফোল্ডারের মধ্যে নর্মালি যেগুলো থাকে সেটা হলো ইমেজ রাখা হয় বেশিরভাগ ক্ষেত্রে, যে আপনার লেআউটের মধ্যে যে ইমেজগুলো আপনি সাপোর্ট দেন আর কি। এছাড়া অনেক সময় দেখা যায় আপনার বিভিন্ন লেআউটের ক্ষেত্রে কাস্টম কিছু ডিজাইন দরকার হয়, যে আপনি শেপটা একটু রাউন্ড করতে চাইতেছেন বা কর্নারটা একটু ওভাল টাইপের বা যে কোনো ধরনের কাস্টম, অথবা অ্যানিমেশন আপনি করতে চাইতেছেন। অবশ্যই অ্যানিমেশনের জন্য আলাদা অ্যানিমেশন ফোল্ডার ক্রিয়েট করা যায়, কিন্তু চাইলে আপনি অ্যানিমেশন ফাইলটা আপনি ড্রয়েবলেও রাখতে পারেন। নর্মাল একটা এক্সএমএল ফাইলটা কল করলে যে অ্যানিমেশনটা আপনি লিখছেন ওই ধরনের কাজগুলো সে করবে। আর যত লেআউট আছে সবগুলো অবশ্যই লেআউট ফাইলে কিন্তু রাখতে হবে। নর্মাল প্র্যাকটিস যেটা ওখানে রাখা হয় এবং নেমিং কনভেনশন ওটার মতোই। তো লেআউট ফাইলটা যদি আমরা ওপেন করি, আপনারা দেখবেন এখানে একটা ডিজাইন ট্যাব আছে যেখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন করা যায়। যদি আপনাদের কাছে সাজেশন থাকবে যে ড্র্যাগ এন্ড ড্রপ করে যাতে আপনারা ডিজাইন না করেন আর কি। তো ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন করলে যখন আপনার ডিজাইন কমপ্লিকেটেড কোনো ডিজাইন আসে সেক্ষেত্রে ডিজাইন করতে কষ্ট হয়ে যায়। এর জন্য ডিজাইনটা সবচেয়ে এফেক্টিভভাবে লার্নিংয়ের জন্য কোড লিখে লিখে ডিজাইন শেখাটা বেটার। প্রথম দিকে হয়তো কষ্ট হবে যে কোডগুলো মনে থাকে না, তো আস্তে আস্তে ধরেন আপনি দেখে দেখে কোড করতে করতে আপনার কোন কোড লিখলে কোন চেঞ্জটা হবে ওটা আপনার মোটামুটি আয়ত্তে চলে আসবে। আর আপনি প্রত্যেকটা লাইন লেখার পর আপনার ডিজাইনে কি চেঞ্জটা হইতেছে আপনি এখানে প্রিভিউতে দেখতেই পাইতেছেন, সমস্যা নেই। তো আপনার দরকার যে আপনি টার্ম চেঞ্জ করবেন আর আপনার প্রিভিউতে দেখবেন এই এফেক্টটা কি পড়তেছে আর কি। আর মিপম্যাপ যেটা আছে এখানে শুধুমাত্র আইকনগুলো রাখার জন্য এই ফোল্ডারটা দেওয়া হয়েছে। আইকনের ভেরিয়েশন দুইটা দেওয়া আছে বিভিন্ন রকমের। এটা ডিফল্ট আইকনগুলো এখানে দেওয়া, আপনি চাইলে আপনার কাস্টম যে কোনো আইকন দিতে পারেন, কারণ এই আইকন তো কেউ কখনো ইউজ করবে না প্রফেশনাল অ্যাপ্লিকেশনে তাদের আলাদা আলাদা ডিজাইন করা আইকন থাকে। কারণ আপনি যদি এরকম আইকন দিয়ে রাখেন তো বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করার পর আইকন দেখে কিন্তু আপনি ডিটেক্ট করেন যে আসলে কোন অ্যাপ্লিকেশনটা কি। অনেক সময় এতে অ্যাপ্লিকেশনের নিচে আমাদের নাম লেখা থাকে অ্যাপ্লিকেশনে, কিন্তু সবাই কিন্তু অনেক সময় নামটা পড়ে না, আইকন দেখে কিন্তু অনেক সময় ডিটেক্ট করে যে আমার এটা এই অ্যাপ্লিকেশন। যদি অনেক সময় দেখা যায় আইকনটা কোম্পানি এমন আপডেট করছে হঠাৎ করে আপনি চিনতেছেন না, খেয়াল করেন নাই অনেকদিন ধরে অ্যাপটা ওপেন করা হয় নাই, তাহলে কিন্তু আপনার দরকার অ্যাপ্লিকেশন অনেক সময় খুঁজে পেতে খবর যায় যে আসলে অ্যাপ্লিকেশনটা কোথায় আছে। কারণ নাম পড়া যেহেতু হইতেছে না, তো প্রত্যেকটা অ্যাপ ওপেন করে করে দেখতে আসলে এই অ্যাপ্লিকেশনটা ওটা নাকি। এই জন্য আইকনগুলা অনেকটা সিম্বলিক হয়ে যায় আর কি। আপনার
অ্যাপের সম্পর্কে কিছুটা হলো আইডিয়া দেয়, যে কোনো অ্যাপের আইকন। আচ্ছা, ভ্যালুস যেটা আছে এখানে তিনটা ফোল্ডার আছে, একটা হলো কালার, স্ট্রিং, স্টাইল। কালার দেখবেন কিছু কালার কোড এখানে দেওয়া আছে, হেক্সাডেসিমাল ভ্যালু। আর এখানে দেখবেন কিছু কি, এই কনসেপ্টটা টোটালি আসলে কি ভ্যালু পেয়ার হিসেবে কাজ করে। তো কি ভ্যালু পেয়ার কখনো ইউজ করছেন কেউ কোনো জায়গায়, মানে জাভা বা অ্যান্ড্রয়েড বাদে? আচ্ছা, হ্যাশ ম্যাপে তো কি ভ্যালু পেয়ার অবশ্যই ইউজ করে। মানে কথা আপনি কিটা দিবেন, কি দিলে কি রেখেছে যে ভ্যালুটা আছে ওটা চলে আসে। তো এখানে আপনার দিছি কি কালার কোড। আমার অনেক সময় একই কালার বিভিন্ন ডিজাইনে ইউজ করার দরকার হতে পারে। তো প্রত্যেকবার আমি যদি কালারটা ওখানে দেই, কোড রিপিটিশন হইতেছে বারবার। কিন্তু আমার কিটা এখানে দেওয়া থাকলে আমি শুধু কিটা কল করতেছি এবং কি এর নাম দেখে আসলে বোঝাও যাইতেছে যে এটা আসলে কোন কালার। কারণ কালার কোড দেখে তো বোঝার উপায় নাই, কারণ কেউ তো কালার কোড মুখস্থ করবে না। এখানে আপনার দরকার অনুযায়ী আপনি যতগুলো কালার আছে সবগুলো আপনি সাজা রাখলেন। আপনার অ্যাপে ডিজাইন করার সময় আপনি দরকার অনুযায়ী আপনার যে কালার যখন কল করা দরকার ওই কিটা কল করলেই আপনার ওই কালারটা ওখানে চলে আসতেছে। স্ট্রিং এর ক্ষেত্রেও সেম, সেক্ষেত্রে শুধু কালার কোডের জায়গায় একটা স্ট্রিং আছে। ধর আপনি একটা বাটনের ক্ষেত্রে লেখা দিতে চান, সেম এখানে আপনি যে কি দিয়ে লেখেন ভ্যালুটা যদি সেভ থাকে আপনি কিটা কল করলে ওই লেখাটাই কিন্তু শো করবে। আচ্ছা, আরেকটা যেটা আছে স্টাইল, এটা আপনার থিম যেটা আছে ডিফল্ট থিমের কনফিগারেশন এখানে দেওয়া। আপনি চাইলে আপনার মতো করে এই থিম কাস্টমাইজ করতে পারেন, যে কোনো ধরনের কম্বিনেশন। তো আপনার থিম কম্বিনেশন করে আপনি আপনার থিমের নাম এটা যেটা দেওয়া আছে এটা আপনার ইচ্ছা মতো দেওয়া যায়। যে প্যারেন্ট থিম আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন না, কারণ প্যারেন্ট মানে হলো ওই থিমের মধ্যে কিছু প্রপার্টি আছে ওগুলো আপনি ইউজ করতে চান, ওটা থাকতে হবে কোথাও। যেমন ধরেন এখানে একটা থিম দেওয়া আছে, আপনি এখানে একটা স্টাইল তৈরি করছেন, এই থিমটাকে ওই স্টাইলের প্যারেন্ট হিসেবে আপনি ইউজ করতে পারেন, যেহেতু এটা অলরেডি আছে এখানে। কিন্তু এই নামে যদি কোনো থিম না থাকে তাহলে আপনি এটার প্যারেন্ট তো ইউজ করতে পারবেন না, কারণ একটা ডেফিনেশন থাকতে হবে অলরেডি আমি যদি কোথাও ইউজ করতে চাই। আর যেহেতু আমরা গ্র্যাডেলে বিল সিস্টেম ইউজ করছি এখানে গ্র্যাডেল দেখবেন দুইটা আছে, একটা হলো প্রজেক্ট গ্র্যাডেল আর একটা হলো মডিউল গ্র্যাডেল। আমাদের সবচেয়ে বেশি যেটা ইউজ করা হয় সেটা হলো মডিউল গ্র্যাডেল, এবং এখানেই বেসিক কনফিগারেশনগুলো সবচেয়ে বেশি দেওয়া আছে। তো কম্পাইল এইচডিকে ভার্সন যেটা থাকে সেটা হলো আপনার পিসিতে বা যেখানে আপনি কোড করবেন ওই মুহূর্তে সবচেয়ে হাইয়েস্ট যে এইচডিকে ফাইলটা নামানো আছে। আপনার যদি 24 পর্যন্ত নামানো থাকে কম্পাইল এইচডিকে ভার্সন 24 দেখাবে, 26 নামানো থাকলে 26 দেখাবে। এটার সাথে সাপোর্টের কোনো ইস্যু নাই, তাহলে ওই ফাইলটা দিয়ে সে বিল্ড করতেছে। আর আপনার ম্যাক্সিমাম মিনিমাম হলো এই যে টার্গেট এইচডি হলো ম্যাক্সিমাম, আর মিনিমাম এইচডি কে তো এটা দেওয়া আছে। এটার এই রেঞ্জটা আপনার ডিপেন্ড করে আপনার অ্যাপ কোন ধরনের ইউজাররা ইউজ করতে পারবে। কারণ অনেক সময় দেওয়া থাকে অনেকগুলো কোড লেখার সময় যে আপনার এই কোডটা এই এইচডি এর নিচে গেলে আপনি ইউজ করতে পারবেন না। বিভিন্ন সময় অ্যান্ড্রয়েড যারা কাজ করছেন তারা এই ধরনের ওয়ার্নিং অনেক সময় অনেকে পাইছেন। তো ওই ধরনের কাজের ক্ষেত্রে আপনার দুইটা অপশন আছে, এক হলো আপনি ওই কোডটা বাদ দিয়ে অন্য কোনো উপায়ে কোডটা করা, অথবা যদি আপনি ওটাই করতে চান ওয়ার্নিং দিয়ে বা কোড কনফিউশন করে কোনোভাবে দেওয়া যায়, অথবা আপনার মিনিমাম এইচডির রেঞ্জটা বাড়া দিতে হবে। কারণ আপনি একটা ফিচার দিয়েছেন কোড করে, ওই ফিচারটা আপনার কোনো ইউজার ইউজ করতে পারতেছে না, কেউ করতেছে, তাহলে আপনার কিন্তু টার্গেট মিস হইতেছে ওই ক্ষেত্রে। তো এর থেকে ভালো আপনার কনফিউশনটাই যাতে চেঞ্জ করে দেন। কারণ আপনি একটা অ্যাপ যখন লঞ্চ করবেন, ফিচার যতজন ইউজার অ্যাপটা পাইতেছে সবাই ইউজ করতে পারবে অথবা পারবে না, কিন্তু কেউ পারতেছে না, সেক্ষেত্রে ব্যালেন্স নষ্ট হয়। যে ইউজ করতে পারবে না তার কাছে ওই অ্যাপটা না যাওয়াটাই বেটার, কারণ যাওয়ার পরে যদি ইউজ করতে না পারে সেক্ষেত্রে ব্যাড ফিডব্যাক আসে আর কি, অ্যাপের রিভিউ খারাপ হয় আর আপনার আনইনস্টল রেট বাড়বে আর কি অ্যাপের ক্ষেত্রে। আর ভার্সন তো এগুলো চেঞ্জ হয়, অ্যাপের প্রতিবার আপডেটে একবার এক ভার্সন দেওয়া হয়। আর এখানে যেটা দেওয়া আছে এটা হলো একটা লাইব্রেরি, যে ইউনিট রানার ওই টেস্টিং এর জন্য লাইব্রেরি ইউজ করা হয়। এছাড়াও এখানে দেখবেন অনেকগুলো লাইব্রেরি দেওয়া আছে, এই লাইব্রেরিগুলো কিন্তু আমরা অ্যাড করি না, ডিফল্ট চলে আসে প্রথম প্রজেক্ট ক্রিয়েট করার সময়। আর এখানে যেটা দেওয়া আছে এটা হলো কি কি ধরনের লাইব্রেরি সে সাপোর্ট করে। একটা হলো ডিরেক্টরি, আপনি যদি দেখাই দেন কোনো মডিউল সে এটা নিবে, জার ফাইল দিয়ে দিলে জার ফাইলও সে অ্যাড করতে পারবে। আর কম্পাইল এই লিঙ্ক দিলে এগুলো সে লাইব্রেরি হিসেবে নেয়। তো
তো গ্র্যাডার লিঙ্ক দিলে যেটা হয় আর কি, যদি আপনার এসডিকে থাকে বা সাপোর্ট লাইব্রেরির কোনো গ্র্যাডার লিঙ্ক দেন, তাহলে তো অলরেডি এসডিকে আপনার পিসিতে আছেই, সে শুধু আপনার পিসি থেকে এটা ইউজ করবে আর কিছু না। কিন্তু ধরেন নতুন একটা লাইব্রেরি, যেমন ধরেন একজন বাটার নাইফের কথা বলছেন অথবা রেট্রোফিট, যেটা আপনার পিসিতে নাই, এটা তার একটা লাইব্রেরি অনলাইনে আছে, প্রথমবার যদি আপনি ইউজ করতে চান তখন আপনার নেট কানেকশন থাকতে হবে। দেওয়ার পর আপনি বিল দিলে আইডি নিজেই ইন্টারনেট থেকে ওই লাইব্রেরিটা নামায় নিবে এবং দরকারি যে ফোল্ডার বা ফাইল ক্লাস যা আছে সেগুলো সে নিয়ে নিবে। একবার নামাইলে দ্বিতীয়বার আর নামাইতে হবে না, শুধুমাত্র ওই প্রজেক্টের জন্য। আরেকটা প্রজেক্টে করতে গেলে আবার আরেকটা প্রজেক্টের জন্য আবার নামাইতে হবে কিন্তু। অথবা আপনি যদি সরাসরি মডিউলটা নিয়ে ওই প্রজেক্টে মডিউল হিসেবে অ্যাড করতে পারেন তাহলে আপনি ইউজ করা যায়। কিন্তু লাইব্রেরি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে গ্যাডাল হিসেবে ইউজ করাটাই বেটার, কারণ লাইব্রেরিতে আপডেট আসে। মডিউল দিলে তো আপনার শুধু মডিউলটাই থাকতেছে, আপনি তো আপডেট করতে পারছেন না। গ্যাডালে তো ভার্সন চেঞ্জ করে দিলেই, ধরেন আগে আপনার ভার্সন 2 ছিল, এখন ভার্সন 3 বেরিয়েছে, লেটেস্ট ভার্সনটা তখন চলে আসে। তো ওই ক্ষেত্রে তখন আপনার ইন্টারনেট কানেকশন লাগবে আর কি। তো একবার কানেকশন হয়ে গেলে পরবর্তীতে আর দরকার নেই। এটা হলো অ্যান্ড্রয়েডের বেসিক কনফিগারেশন আর কি, অ্যান্ড্রয়েড ড্রিবলের মিনিমাম। আর আপনি যদি যে কোনো একটা অ্যাপ্লিকেশন করছেন, আপনি যদি রান করতে চান, তো আপনাদের তো দুইটা ওয়ে আছে, একটা আপনার মোবাইল অথবা ইমুলেটর। তো ইমুলেটর যদি ক্রিয়েট করতে চান, এখানে ভার্চুয়াল ডিভাইস ম্যানেজার যে আইকনটা আছে এটাতে ক্লিক করলে এই উইন্ডোটা চলে আসবে। তো আপনি যদি প্রথমবারের মতো এটা রান করেন, আপনার এই স্ক্রিনটা খালি থাকবে, এখানে কিছু থাকবে না। তখন আপনার ক্রিয়েট ভার্চুয়াল ডিভাইস যে অপশনটা আছে নিচে, তো এখানে ক্লিক করে ভার্চুয়াল ডিভাইস ক্রিয়েট করতে হবে। তো এখানে আপনি আপনার ডিভাইসের স্ক্রিন সিলেক্ট করতেছেন, কোন ধরনের দেখতে আপনার মনে হতে পারে। এটার সাথে অ্যান্ড্রয়েড ভার্সনের কিন্তু কোনো সম্পর্ক নাই। আপনি ধরেন নেক্সাস 7 লেটেস্ট, এটাতে নুগাট আছে, আপনি নেক্সাস 7 এর স্ক্রিন নিয়ে ওটার মধ্যে কিটকেট চালাতে পারেন। আপনার স্ক্রিনটা দেখতে হবে নেক্সাস 7, কিন্তু ওএস কি হবে ওটা আপনি পরে স্টেজে ডিটারমাইন করবেন আর কি। এইখানে ধরেন আমরা বললাম নেক্সাস, আচ্ছা নেক্সাস 4, এখানে আপনার রিকমেন্ডেড যে ওএস গুলো থাকবে, তো আপনাদের সাজেশন থাকবে এগুলা অন্তত নামাই নেবেন, যে কোনো একটা আপনার সাথে যেটা রিলেভেন্ট আর কি। তো যদি আপনার এগুলো না থাকে, ধরেন আপনার এখানে রিকমেন্ডেড যেটা আছে এটা নাই, x86 নম্বর যেটা আছে ওটার মধ্যে কোনো একটা আছে, ধরেন আমার ললিপপ অলরেডি নামানো আছে, নতুন করে নামানোর দরকার নেই। তো ওটা সিলেক্ট করে নেক্সট দিলে এখন যে মোবাইলটা তৈরি হবে এটা হলো নেক্সাস 4 মডেলের, দেখতে ভার্সন হলো ললিপপ। তো আপনি আপনার নাম আপনার ইচ্ছা মতো দিতে পারেন। বাকি যে কনফিগারেশন গুলো আছে এগুলা নর্মাল ডিফল্ট যা থাকে তেমন একটা চেঞ্জ করার দরকার নাই। তো ফিনিশ দিলে বেসিক একটা কনফিগারেশন সহ একটা ইমুলেটর তৈরি হয়ে যাবে। আর আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে, সবগুলো সিলেক্ট করে ডাউনলোড দিলে বেশিক্ষণ লাগবে না। তো এটা আসলে নেটের স্পিডের উপর ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের ইন্টারনেট কানেকশন আছে। হ্যাঁ, জাভা দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, তো আমরা যে ইমুলেটরটি ইউজ করতে চাই ওটা সিলেক্ট করে প্লে বাটন দিলেই ইমুলেটর চালু হয়ে যাবে, চলে আসবে আর কি মোটামুটি। এখন শুধু আপনি কোড করবেন আর রান করবেন, আপনার অ্যাপে ওই জিনিসটা আপনি দেখতে পারবেন। তো কথা হলো আপনার ভার্চুয়ালাইজেশন সাপোর্ট থাকলে আর ইমুলেটর এসএলএটা যদি ইনস্টল করা থাকে, ইমুলেটর দিয়ে খুব আরামসে আপনি ইচ্ছা মতো যে কোনো ধরনের ডিভাইস ইউজ করে আপনি আপনার অ্যাপটা দেখতে পারবেন যে কোন ডিভাইসে কীরকম লাগে।